বাংলার মানুষ কাকে দেখে ভোট দেবে, যে এনার হাতে রাজ্যটার দায়িত্ব সঁপে দেবো, তাহলে আমরা একটু শান্তিতে থাকবো। কলকাতার মানুষ দেবে, ঘাটালের মানুষ দেবে, মালদা মুর্শিদাবাদের মানুষ দেবে সেই রকম ফেস, বা সেই রকম শুধু ফেস না, যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান চালানোর, আমি কাউকে দেখতে পাই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সন্তোষ পাঠক সাহেবকে, যে আমি স্যারের সম্পর্কে ওনার একটু আচরণ বলুন তো আমাকে, বিরোধীদের সাথে বা এই ধরনের কি ছিল, গদি পেয়ে একদম বিশাল ব্যাপার ছিল। বললেন না, এখন আপনি যেরকম দেখছেন তার একটু বাইরে ছিল। এটা তো পশ্চিমবাংলা জানে, স্যার যেমন স্যারকে যতটা আমি ভালোবাসি, স্যার তার থেকে বেশি আমাকে স্নেহ করে, এটা একদম ওপেন সিক্রেট। নওশাদের কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছিল, সেখানে সরাসরি উনি বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। নওশাদ শুধু নয়, আমি একটা দর্শকদের ক্লিপিংস দেখবো, শুভেন্দু মাইতি আমাকে প্রথম ইন্টারভিউতে এটা বলেছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়া উচিত বা আমি দেখতে চাই। এই যে এক্সপেকটেশন নাকি এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা খুবই একটা অস্বস্তিকর বিষয় আমার কাছে। শুভেন্দুদা আমাকে খুবই স্নেহ করেন বলেছেন, আর নৌশাদও আমাকে খুব ভালোবাসে। আমার মনে হচ্ছে এটা ব্যক্তি ভালোবাসার একটা অভিব্যক্তি। ওদের ভালোবাসার ফলেই ওরা হয়তো এই কথাগুলো বলেছেন। এর থেকে বেশি কিছু আমি এই মুহূর্তে বলতে পারবো না। স্যার, আপনি নিজে ফিল করেন যে আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করেন, আপনার লড়াই অনেক মানুষকে আজও স্বপ্ন দেখায় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে? না, এটা আবার মুশকিল হচ্ছে, সবটাই আমাকে কেন্দ্রিক আলোচনা হয়ে যাচ্ছে, মুশকিল। ফিল করেন স্যার? না, আমি এটা বলতে বুঝি যে পথে ঘাটে, রেল স্টেশনে, বাজারে, বিমানবন্দরে, যেখানেই সাধারণ মানুষ তারা দেখেন, তারা তাদের মনের কথা বলেন, তারা এটা বলেন, এটা বাস্তব সত্য যে লড়াইয়ের ভাষাটাকে টিকিয়ে রাখার চেষ্টা যে হচ্ছে, যে চেষ্টা করা হচ্ছে, তাতে তারা অনেক বেশি অনুপ্রাণিত। আমি তাদের বলি, শুধু লড়াইটা তো একজন ব্যক্তির লড়াই না, আপনাদের সকলকে ময়দানে নামতে হবে। সাধারণ মানুষের একটা বৃহৎ অংশ তারা লড়াইয়ের সঙ্গে হয়তো আমাকে এবং নৌশাদকে মিলিয়ে দিয়েছেন, সেটা আমার মনে হয়। নৌশাদ একজন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর একজন তরুণ নেতা, কিন্তু আমি আগেও বলেছি যে নৌশাদকে আমি কখনো দেখিনি কোনো মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় প্রচার করতে। নৌশাদ খুব বলিষ্ঠভাবেই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলেন, যেটা আজকের দিনে একান্ত প্রয়োজন। আমাকে একজনকে প্রশ্ন করেছিলেন, জানি না আপনাদের মধ্যেই কেউ হয়তো কখনো, যে আপনি নওশাদের পক্ষে কথা বলেন কেন? নওশাদের পক্ষে আমি কথা বলি যে একজন ভদ্র, শিক্ষিত, ধর্মপ্রাণ মানুষ, তরুণ, তিনি রাজনৈতিক ময়দানে আছেন, কিন্তু তিনি ধর্মের কথা বলছেন না, তিনি মানুষের অধিকারের কথা বলছেন। আজকে গোটা ভারতবর্ষে এইটাই সংকট, যে মানুষের অধিকার না তথাকথিত ধর্ম, কোনটা টিকবে? সেই ক্ষেত্রে নওশাদকে আমার মনে হয়েছে একজন ব্যতিক্রমী রাজনৈতিক তরুণ কর্মী। আমার ভালো লাগে ওকে, এই জন্য আমি বলেছিলাম। নওশাদ ভাই তরুণ বলছে, কত বয়স উইকিপিডিয়া এখন জানি না, কিন্তু রাজনীতিতে তো নবীন, একদম নবীন। অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যতদিন রাজনীতি করেছেন, আপনার রাজনৈতিক উত্থানটা কিন্তু অনেক বেশি চমকপ্রদ, কিন্তু বয়সটা কম। আপনি আপনার নিজের উত্থানকে অ্যানালাইসিস করেছেন, এবং যখন রাজনীতিতে এলেন, সামনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো ক্যারেক্টারকে দেখলেন, এটা কি আপনার সুবিধা হলো এই যাত্রাপথে? দেখুন, আমি একদম অকপটে স্বীকার করছি, স্যার যেটা বললেন বাস্তব কথা। আমি যেখান থেকে উঠে আসছি, যেখানে প্রায় 50-60 বছর পরে রাজনীতি কোনো ছোঁয়া ছিল না, তার বাইরে ছিল, তার আগে ছিল, তার আগে অনেক ছিল, তার সেখানে নতুন করে আসছি, টার্ন নিয়েছি। রাজনীতির ময়দানে এসে আমি যেটা লক্ষ্য, সেটা হচ্ছে কি মানুষের অধিকারকে সুনিশ্চিত করা। এবং আমি বলিষ্ঠ কণ্ঠে বলি, আমরা যে দেশে বসবাস করি, একজন ধার্মিক, চাই সে গির্জায় যেতে পারে, গুরুদুয়ারা যেতে পারে, মন্দিরে যেতে পারে, মসজিদে যেতে পারে, যেমন পূর্ণ স্বাধীনতা আছে, আবার সে নিজেকে এই ধর্মের বাইরে রেখে নিজেকে নাস্তিক বলে দাবি করে যারা, তারও পূর্ণ স্বাধীনতা আছে, মাথা তুলে বাঁচবে। এটা আমার দেশ। এই প্র্যাকটিসটা আজকে বন্ধ হতে চলেছে, সে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেখানে যারা সংখ্যাগুরু, তারা সেখানকার সংখ্যালঘুদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে কালবর্গী থেকে শুরু করে গৌরী লঙ্কেশের, যে দেখুন তারা আজকে এই ধরনের ইতিহাসে তারা হলো কেন? নিশ্চিতভাবে তাদের কথাবার্তা কাউকে ভালো লাগেনি।
সেখানে তারা সংখ্যালঘু হয়ে গিয়েছিল, ধর্মীয়ভাবে নয়, মতদর্শগত আদর্শগতভাবে সংখ্যালঘু হয়ে গিয়েছিল। তো তাদের উপর যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমরা এই জন্য এইটা সামনে রেখে আমি পলিটিক্সটা করছি। এবার স্যার একটা কথা যেটা বললেন যে আমার বা শুভেন্দু মাইতি স্যারের যেটা কথা বললেন, 100বার ভালোবাসার জায়গা থেকে তো আমরা বলবোই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বলুন অপোজিশনের কথা। আমি আমার অ্যানালাইসিস, আমার ছোট্ট রাজনৈতিক জ্ঞান, 4 বছরের আমার অভিজ্ঞতা, আমাকে দেখতে হবে তো কাকে আমি বলবো। আমরা স্বপ্ন দেখছি আগামী দিন একটা সুন্দর সকাল উপহার দেব, সেই সুন্দর সকাল আমি তো স্যারের আমি প্রথম স্যারকে আমি দেখেছি কবে জানেন, পেপারের মাধ্যমে বলছি। আমি আগে প্রচুর পেপার পড়তাম, এখন ব্যস্ততা যেন কম হয়ে গেছে। একবার পায়ের হয়েছিল, ফ্র্যাকচার হয়েছিল, অ্যাম্বুলেন্সে বসে আছে, সম্ভবত কোনো দৈনিক একটা প্রথমে, আমি পেপারের নামটা নিচ্ছি না, সেই পেপারে পাবলিশ হয়েছিল, তখন এই নামটা শুনেছিলাম। যাক, তারপর থেকে আরও জানতে চাওয়ার চেষ্টা করেছি। আপনি জানেন এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজধানী কলকাতাতে একজন কাউন্সিলর আছেন, একাধিক বিরোধী কাউন্সিলর আছে, আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। স্যার যখন মেয়র ছিলেন তিনিও তখন কিন্তু কাউন্সিলর ছিল। আমি জানতে চেয়েছিলাম যে উনি স্যারের এমনি হুট করে বলে দিইনি, ভালোবাসা থেকে শুধু বলিনি, অনেক অ্যানালাইসিস করেছি। সামনে বসছি, বলা উচিত নয়, কারণ আমাকে অনেক সংযুক্ত হয়ে বলতে হবে। কারণ এখন যদি আমি একটা কিছু ভুল বলি, আমার ভুলটা আমার হবে না, স্যারকে, যারা স্যারের চরম বিরোধী বলবে আপনার সামনে বসে এত ভুল বললে কি করে। এমনি সময় ভুল বললে স্যার আমাকে তাও একটু আটকে দেবে আইনি দিক থেকে। যদিও আশা করছি স্যারকে ওই রকম নিরাশ করবো না, যাতে আমার জন্য স্যারের কোনো দিন কিছু বলে। এটা তো পশ্চিমবাংলা জানে, স্যার যেমন স্যারকে যতটা আমি ভালোবাসি, স্যার তার থেকে বেশি আমাকে স্নেহ করে, এটা একদম ওপেন সিক্রেট। যাক, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, সন্তোষ পাঠক সাহেবকে, যে আমি স্যারের সম্পর্কে ওনার একটু আচরণ বলুন তো আমাকে, বিরোধীদের সাথে বা এই ধরনের কি ছিল, গদি পেয়ে একদম বিশাল ব্যাপার ছিল। বললেন না, এখন আপনি যেরকম দেখছেন তার একটু বাইরে ছিল না, মানে চরম আমরা বিরোধী সেই সময় ছিলাম রাজনৈতিকভাবে, কিন্তু যার যেটা প্রাপ্য, যেটা বুঝিয়ে দেওয়ার তিনি ততটাই আচরণ করেছেন, যেটা হওয়া দরকার একজন অভিভাবকের, সেটা হওয়ার। আরও অনেকের কাছে স্যারের সম্পর্কে যে জিজ্ঞাসা করেছি, কিছু তৃণমূলের নেতাদের কাছে, যারা বলিষ্ঠ নেতা যারা জিজ্ঞাসা করেছিলাম, বা আরও অনেক মানুষের সম্পর্কে দেখেছি, যে বাস্তবের সাথে দেখেছি যে এখন কি আছে। আমরা তো 2026-এ আশা করছি আমরা একসাথে লড়াই নামবো, তো আমাকে ফেস করতে হবে তো একটা, বাংলার মানুষ কাকে দেখে ভোট দেবে, যে এনার হাতে রাজ্যটার দায়িত্ব সঁপে দেবো, তাহলে আমরা একটু শান্তিতে থাকবো। কলকাতার মানুষ দেবে, ঘাটালের মানুষ দেবে, মালদা মুর্শিদাবাদের মানুষ দেবে, দার্জিলিংয়ের মানুষ ভোটটা দেবে কাকে দেখে, সেই রকম ফেস, বা সেই রকম শুধু ফেস না, যার এই বিষয়ে অভিজ্ঞতা আছে এই ধরনের একটা বড় প্রতিষ্ঠান চালানোর, আমি কাউকে দেখতে পাইনি। সব দিকটা করে আমি বলেছিলাম। তো এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এবং বিতর্কটা হওয়াটা স্বাভাবিক। তার মানে ঠিক জায়গায় আঘাতটা দেওয়া হয়েছে, কিন্তু আবার হেভি অংশের মানুষ এটাকে গ্রহণ করেছে, এবং তারা হচ্ছে, আমি গত কয়েকদিন আগে একটা জায়গায় বসেছিলাম, বেশ কিছু সিনিয়র লিডার্সও ছিল, তো যদিও সেখানে আমাদের আইএসএফ, কংগ্রেস, সিপিএম, তখন আমি একটা প্রসঙ্গক্রমে আমার বলার আগে এক সিনিয়র লিডার কংগ্রেসের পক্ষ থেকে সিনিয়র বললেন যে ওনাকে সামনে রেখে আপনারা কেন এখনো ঝাঁপাচ্ছেন না,